তোমরা সবাই ভালো আছো আশা করি। আমরা পিএসসি নিয়ে যখন আলোচনা করছি সেই সময় দেখো এবারে কিন্তু সব থেকে বেশি যে ডিপার্টমেন্টে ছেলে মেয়ে নেবে সেটা হচ্ছে ইরিগেশন। সুতরাং ইরিগেশন ডিপার্টমেন্টের মূল্য এই ইন্টারভিউতে কিন্তু অপরিসীম। ফলে ইরিগেশনের তরফ থেকে কেউ না কেউ তো থাকবেই। এবার ইরিগেশন নিয়ে আমি এর আগে একটা ক্লাসেস নিয়েছি। সেই ক্লাসে আমি কিন্তু ইরিগেশন নিয়ে যে ধরনের প্রশ্নগুলো সাধারণভাবে জিজ্ঞাসাবাদ করেছিল সেই প্রশ্নগুলো আমি বলেছি। আজকে আমি তোমাদের ইরিগেশন নিয়ে যখন বলতে চলেছি এবং এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব এবং আলোচনার প্রশ্নটা করার পর একটু বিপ দেবো, একটু থামবো যাতে তুমি প্রশ্নের উত্তরটা দিতে পারো। যে দেখোই আমি কতজন তোমরা নিজেদের এটা সেলফ অ্যাসেস করতে পারো যে আমি উত্তরগুলো জানি না জানি না। এবার আমি তোমাদের এর আগেও বলেছি, এখনও বলছি যে এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো বছর পাবলিক সার্ভিস কমিশনে বিভিন্ন স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিল এবং সেই স্টুডেন্টের থেকেই কালেক্টেড প্রশ্ন কিন্তু এটা। এবার দেখো, যেহেতু এই প্রফেশনটাতে আমি বহুকাল আছি সেই জন্য এবং বহু ছেলে বা মেয়ে চান্স পেয়েছে বা বহু ছেলে মেয়ে ইন্টারভিউ সেশন অ্যাটেন্ড করেছে, তাদের থেকে আমি যে প্রশ্নগুলো পেয়েছি সেটাই তোমাদের দিচ্ছি। কিন্তু যেটা হয় এখনো অবধি কিন্তু যে কটা ইন্টারভিউতে ইরিগেশন নিয়ে প্রচুর প্রশ্ন হয়েছে এরকম কিন্তু আমাদের জেইর পিএসসিতে হয়নি। যেটুকু ইরিগেশন নিয়ে প্রশ্ন হয়েছে আমি কিছুটা তোমাদের দিয়েছি, আজকে কিছুটা বলবো। কিন্তু যেহেতু এবারে ইরিগেশন দপ্তরে অনেক বেশি ছেলে মেয়ে নেবে, সেই জন্য কিন্তু ইরিগেশন থেকে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে উপায় হচ্ছে, দেখো আমার কাছে এগ্রি ইরিগেশনেরও ছেলেমেয়েরা পড়েছিল। একটা পরীক্ষা হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এগ্রি ইরিগেশন। এবার বলবে স্যার জেইর পরীক্ষা কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার প্রশ্ন করবে? করতেই পারে। আমি যে প্রশ্নগুলো বলবো সে প্রশ্নগুলো কিন্তু এমন নয় যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেই করতে হবে, লেভেলের পরীক্ষাতেই করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু যেই লেভেলের পরীক্ষাতেও হতে পারে। সুতরাং আজকের প্রশ্নমালা সেটা যেগুলোতে সাজিয়েছি সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো করেছিল এবং প্রিভিয়াস ইয়ারে পিএসসির যে এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্টে যে প্রশ্নগুলো ইন্টারভিউতে করেছিল সেই প্রশ্নগুলো দিয়েই আমি কিন্তু আজকে বলছি। ঠিক আছে, টু বি ভেরি ক্লিয়ার, আমি স্পেসিফিক্যালি বললাম যে ইরিগেশন নিয়ে কিন্তু অন্যান্য যে বছরগুলো হয় সেগুলোতে বেশিরভাগই কিছুটা স্ট্রাকচার থাকলো, কিছুটা হাইওয়ে থাকলো, কিছুটা পাবলিক হেলথ থাকলো, কিছুটা এনভায়রনমেন্ট রইলো, কিছুটা বিল্ডিং কনস্ট্রাকশন রইলো, কিছুটা ইরিগেশন হাইড্রোলিক্স রইলো। ঠিক আছে, কিন্তু এবারে সিনারিওটা কিন্তু আলাদা। আমি যতটুকু খবর পাচ্ছি আমাদের কিন্তু ইরিগেশনের লোক, যেহেতু আমার এটা অনেক বেশি, ইরিগেশন থেকে কিন্তু প্রশ্ন হবে। ঠিক আছে, সুতরাং এইভাবে সাজিয়েছি। আশা করি তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে ধরে নেবে যে আমরা ইন্টারভিউ সেশনে ইরিগেশনের এই পার্টে একটু ভালো জায়গাতে আছি। এখন অবধি যে ধরনের প্রশ্ন হয়েছে, যা প্রশ্ন এসেছে পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে সেই প্রশ্নগুলোই করছি। ওকে, শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন যে আমাদের রাজ্যে ইরিগেশনের মেন সোর্স কি? উত্তরটা হলো রিভার অথবা ক্যানাল। ঠিক আছে, আমাদের রাজ্যে নেট ইরিগেটেড এরিয়া কত পার্সেন্ট? 64%। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ইরিগেশন প্রজেক্ট কি? তিস্তা ব্যারেজ প্রজেক্ট। এর সম্পর্কে একটু বলো। এটা বলেছে, তো এর সম্পর্কে বলো মানে তুমি যে কোনো গুগল সার্চ করে তিস্তা ব্যারেজ প্রজেক্ট সম্পর্কে একটু পড়ে নাও। ঠিক আছে, এবার ওয়েস্ট বেঙ্গলে ইরিগেশনে ওয়াটার কনজাম্পশন আমি কত সাধারণভাবে হয়? উত্তরটা হচ্ছে 44.3 এলপিসিডি। এটা অনেকেরই কিন্তু জানা নেই। আচ্ছা, কমন মোড অফ ইরিগেশন ওয়েস্ট বেঙ্গলে কি? কোন মোড অফ ইরিগেশন মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে কিভাবে ইরিগেশনটা সাধারণভাবে করি? উত্তরটা হচ্ছে আমরা
টিউবওয়েলের সাহায্যে ইরিগেশনটা কমনলি করি। আচ্ছা, আমাদের টোটাল দেশে কিন্তু এই টিউবওয়েলের সাহায্যে ইরিগেশন হয়ে থাকে। হুম, বিভিন্নভাবে প্রায় 46% ইরিগেশন আমাদের দেশে কিন্তু এই টিউবওয়েলের সাহায্যে হয়ে থাকে, এবং ইউপিতে উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বেশি টিউবওয়েল দিয়ে ইরিগেশন হয়। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন হিসেবে তোমায় দিলাম। হ্যাঁ, এটা এই যেটা বললাম যে ইন্ডিয়াতে কত পার্সেন্ট হয় বা ইউপিতে সবচেয়ে বেশি হয়, এটা কিন্তু জিজ্ঞাসাবাদ করিনি, কিন্তু আমি এটা একটা অ্যাডিশনাল তোমায় দিয়ে রাখলাম ইনফরমেশন। সাধারণত মিদনাপুর থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আসবে তাদের একটা প্রশ্ন কিন্তু খুব কমনলি জিজ্ঞেস করে, এটা যেইতে বহুবার জিজ্ঞেস করেছে, যে মেদিনীপুরের যে ক্যানাল আছে সেই ক্যানালটাকে নিয়ে কিন্তু জিজ্ঞাসা করে। এটা কিন্তু সবচেয়ে একটা বড় ক্যানাল, এই ক্যানালটাকে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করে। আচ্ছা, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে লম্বা নদী কোনটা? জানো নিশ্চয়ই তোমরা, তবু বলে দিচ্ছি, দামোদর। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লম্বা ড্যাম কোনটা? মুকুটমণিপুর ড্যাম। এটা কংসাবতী নদীর ওপরে হয়েছে, 11,270 মিটার লম্বা আর 38 মিটার চওড়া। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট রেভিনিউ রেট, এটা করেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায়, আমাদের এগ্রি ইরিগেশনের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষাটা, এটা আলাদা করে হয়, তোমরা হয়তো জানো যে ওই পিএসসির সঙ্গে এইটা একটু আলাদা থাকে। তো সেইখানে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট রেভিনিউ রেট কবে নোটিফাইড হয়েছিল? উত্তরটা হচ্ছে 6 এপ্রিল 1997 সালে। ঠিক আছে। হুম, তাহলে এইভাবে প্রশ্নগুলো আমাদের কিন্তু আসছে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রাইমারিলি তোমাকে যখন তুমি ইরিগেশন নিয়ে ঢুকবে, প্রাইমারিলি কিছু প্রশ্ন করে। এবার একটুখানি বেশিরভাগ টেকনিক্যাল দিকে চলে আসি। প্রথমেই তোমায় জিজ্ঞেস করতে পারে যে ইরিগেশনটা কি, হোয়াট ইজ ইরিগেশন, একটা তুমি তোমার কিন্তু সেইভাবে একটা রেডি করে রাখে। আচ্ছা, তুমি কি কোনো ইরিগেশন মেথড দেখেছো? তোমার ধরো বললে আমার বাড়ি বাঁকুড়া, কেউ বললো পুরুলিয়া, কেউ বললো বর্ধমান, বা কেউ বললো হুগলি, তাহলে তুমি কি কোনো ইরিগেশন মেথড দেখেছো? তুমি হ্যাঁ বললে, নিশ্চয়ই এতদিনে একটা ইরিগেশন কোনো জায়গায় হচ্ছে বা চাষ হচ্ছে সেটা তুমি দেখে থাকবে, তাহলে সেটা কিন্তু রেডি করে রাখবে যে আমি কোন ইরিগেশন মেথডটা নিয়ে বলবো, তোমাকে বলতে বলবে, হ্যাঁ তার একটু বলো তো। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ড্রিপ ইরিগেশন মেথড নিয়ে তুমি কি জানো। ওকে। আচ্ছা, রাজস্থানে কি ধরনের ইরিগেশন ব্যবহার হয়? এটা আমি আগেও বলেছি, রাজস্থানে সাধারণত স্প্রিংলার ইরিগেশন ব্যবহার হয়। তাহলে রাজস্থানে স্প্রিংলার ইরিগেশন ব্যবহার হয়, কেন ব্যবহার হয়? তুমি বলবে যে দেখুন না, আমাদের এখানে তো রাজস্থানে তো জলের কিছুটা সমস্যা আছে, তাহলে আমি জলের বাঁচানোর জন্য গাছের গোড়ায় প্রপারলি জল পাঠানোর জন্য স্প্রিংলার ইরিগেশন ব্যবহার করি। পরের প্রশ্ন করতে পারে যে ঠিক আছে, তাহলে স্প্রিংলার ইরিগেশন, জল তো বাঁচানো খুব প্রয়োজন, তুমি বললে হ্যাঁ, তাহলে স্প্রিংলার ইরিগেশন বাকি জায়গায় ব্যবহার করো না কেন? অন্যভাবে তুমি ফ্লাডিং, এই চেক বেসিন, এই ধরনের এই জায়গাগুলোতে যাও কেন? তো আহ, কেন এত ওয়াইডলি ইউজড হয় না? তো উত্তরটা হচ্ছে যে এই মেথডটা কিন্তু খুবই কস্টলি। আমার যে স্প্রিংলার ইরিগেশনের যে নজেলগুলো আছে মাঝে মধ্যেই জ্যাম হয়ে যায়, সেগুলোকে ওয়াশ করতে হয়। তো এই ধরনের সমস্যাগুলো আসে। ফলে আমাদের ভারতবর্ষ যেহেতু একটু গরিব দেশ, ফলে আমরা কিন্তু এই ইরিগেশনটা সব জায়গায় অ্যাফোর্ড করতে পারি না। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, ভারতবর্ষ ছাড়া, ভারতবর্ষে তো ইউজ হয় কোন দেশে বলো তো এই স্প্রিংলার ইরিগেশন খুব বিশালভাবে ইউজ হয়? উত্তরটা ইউএসএ। এবার নেক্সট প্রশ্ন তোমাকে করতে পারে, সেটা হচ্ছে ইরিগেশনের যে সয়েল আছে আমাদের, ঠিক আছে, ইরিগেশনের সয়েলে সোডিয়াম আয়রন সোডিয়াম আয়ন কত থাকে? মানে আমি একটা মাঠে ইরিগেশন করছি, সেখানে সয়েল খুব ভালো, তাহলে সেইখানে সাধারণভাবে সোডিয়াম আয়ন কত থাকে? তাহলে সোডিয়াম আয়ন সেক্ষেত্রে কিন্তু <5% থাকে টোটাল এক্সচেঞ্জেবল ক্যাটায়ন্স হিসাবে, যে আমার 5% আমরা এখানে বলবো। ঠিক আছে। এইবার তোমাকে প্রশ্ন করতে পারে যে
আচ্ছা, এই 5% তুমি তো বলছো সোডিয়াম আয়ন থাকলে আমার মাটি ভালো। যদি সোডিয়াম আয়নের জায়গা 5%-এর জায়গা থেকে আমার যদি বেড়ে যায়, তাহলে কি হতে পারে সোডিয়াম আয়নটা? উত্তরটা হলো, যদি 10%-এর বেশি বেড়ে যায়, তখন কি হয়, আমাদের মাটিটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং সয়েলটা আমাদের লেস পারমিয়াবল হয়ে পড়ে, ফলে চাষ সেভাবে করা যায় না। ঠিক আছে, এবার পরের প্রশ্ন করতে পারে, যেটা আমরা অনেকেই জানি, এসএআরটা কি? এসএআর আমরা যেটা বলি সেটা কি? এটা কিন্তু উত্তরটা কিন্তু একটু প্রপারলি রেডি করো ভাই, যে এসএআর কি। বিভিন্ন জন এই ফর্মুলাটা বলে দেয়, ওরা কিন্তু কেউ ফর্মুলা জানতে চাইছে না। মানে ওরা জানতে চাইছে কি, যে প্রপোর্শন অফ সোডিয়াম আয়ন প্রেজেন্ট ইন দ্য সয়েল, জেনারেলি মেজা জেনারেলি মেজার্ড বাই এ ফ্যাক্টর, ইট ইজ এ কল্ড এসএআর। ঠিক আছে, এসএআর এর ফুল ফর্ম হচ্ছে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও। ঠিক আছে, এইটা আমরা তো মোটামুটি তাহলে জানলাম যে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও। যখনই সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও বলবে, আমরা সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওকে সাধারণত চারটে ভাগে ভাগ করি: S1, S2, S3, S4। ঠিক আছে, এই S1, S2, S3, S4 নিয়ে কিন্তু ওরা একটা প্রশ্ন করে। কিরাম প্রশ্ন করে, যে মাটির কোন এসএআর ভ্যালু সুইটেবল আর কোন এসএআর ভ্যালু সুইটেবল নয়। দেখো, S1 আর S2 কিন্তু আমি বলবো সুইটেবল, আর S3 আর S4 বলবো আনসুইটেবল। এবার এইগুলো এইভাবে জিজ্ঞেস করে, এবার এটা দিচ্ছি একটু অ্যাডিশনাল ইনফরমেশন। সেটা হচ্ছে এসএআর সাধারণ, S1 সাধারণত 0 থেকে 10 অবধি ভ্যালু থাকে, এটাকে বলি আমরা লো সোডিয়াম ওয়াটার। S2 থাকে 10 থেকে 18, এটাকে বলি মিডিয়াম সোডিয়াম ওয়াটার। S3 থাকে 18 থেকে 26, এটা হচ্ছে হাই সোডিয়াম ওয়াটার। এবং গ্রেটার দ্যান 26 হচ্ছে S4, এটা হচ্ছে ভেরি হাই সোডিয়াম ওয়াটার। ঠিক আছে, এই রেঞ্জগুলো কোনোদিন জিজ্ঞেস করেনি, কিন্তু এটা আমি অ্যাডিশনাল ইনফরমেশান হিসেবে তোমায় বলে রাখলাম। এর পরের প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ধরো একটা মাটিতে তুমি পরীক্ষা করে দেখলে মাটিটা S3 রেঞ্জে আছে, অর্থাৎ তুমি যেরকম বলছো যেটা আনসুইটেবল, এটা ব্যবহার করা যাবে না, তাহলে এই মাটিটা আমি ব্যবহার করতে পারবো না। তা তোমাকে অ্যাজ এন ইঞ্জিনিয়ার তোমাকে বলা হলো যে তুমি এই মাটিটাকে কি করে সুইটেবল করে তুলবে, তোমার কাছে কি উপায় আছে? উত্তরটা হচ্ছে, আমি ওই মাটিতে বা ওই মাটি রিলেটেড যে আমি যদি জল দিয়ে এটাকে স্প্রেড করি বা মাটিতে, ওই মাটিতে আমি জিপসাম অ্যাড করব, ক্যালসিয়াম সালফেট আর কি, CaSO4 আমি অ্যাড করব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সারটা। এর পরের প্রশ্ন হচ্ছে, ইসি বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সয়েল বলতে তুমি কি বোঝো? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সয়েল বলতে কি বোঝো? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সয়েল বলতে অ্যাকচুয়ালি সয়েলের স্যালিনিটিটা বোঝায়। ঠিক আছে, মানে আমার সয়েলে কতটা সল্ট কন্টেন্ট আছে। যদি আমাদের সয়েলে গ্রেটার দ্যান 4000 থাকে স্যালিন, তাহলে সেটাকে আমরা বলবো ইসি। যদি আমার ইসির রেঞ্জ যদি গ্রেটার দ্যান 4000 হয়, তাহলে সেটাকে আমরা বলবো স্যালাইন সয়েল। আর লেস দ্যান 4000 হলে সেটাকে বলবো অ্যালকালাইন সয়েল। ঠিক আছে, এর পরের প্রশ্ন একদম স্পেসিফিক্যালি এটা যেইতে বহুবার জিজ্ঞেস করেছে, যে ডেল্টা অফ ক্রপ বলতে তুমি কি বোঝো? একদম সংজ্ঞাটাকে ভাই ভালো করে তোমরা রেখে দাও, যে ডেল্টা অফ ক্রপ বলতে কি বোঝো। এর পরের প্রশ্ন করে, যে যে কোনো চারটে ক্রপের নাম করো যার ডেল্টার ভ্যালু তুমি একটু বলো। চারটে ক্রপের নাম বলো, আর ডেল্টার ভ্যালু তোমার মনে আছে, মনে যদি থাকে বলো। এটা খুব কম লোককে করেছে, কিন্তু করেছে। এবার আমি মনে করে তোমাকে বলবো যে দেখো, আমরা তো মনে রাখাটা সবসময় মনে রাখতে পারি না। আমরা বলবো সুগার ক্যান আর রাইস, মানে আখ আর চাল, এই দুটো হচ্ছে 120, আর গমের হচ্ছে 40, আর মটরশুঁটির 15। এইটা মনে রাখো, কারণ মটরশুঁটিতে সবচেয়ে কম, আমার সুগার ক্যান আর রাইসের সবচেয়ে বেশি, মনে রাখো। এবার প্রশ্ন করে অনেক সময় ডেল্টার ইউনিট কি, ওরা কিন্তু মিটার বা কি না কি, তো উত্তরটা হবে তোমার কিন্তু সেন্টিমিটার। সাধারণত আমরা ডেল্টার ইউনিট সেন্টিমিটার দিয়ে বলি। আচ্ছা, এর পরের প্রশ্ন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেই এক্সামে ঠিক আগের বছরই এসেছিল। সেখানে হচ্ছে প্রশ্নটা ছিল যে একটা রিভার থেকে আমি আমার জমিতে জল নিয়ে আসছি। তোমাকে বলা হচ্ছে যে তুমি ইঞ্জিনিয়ার, একটা রিভার থেকে
তুমি নদীতে তোমার ফিল্ডে তোমাকে জলটা পৌঁছাতে হবে। তোমার পরপর পরপর কি কি জিনিস এর মধ্যে তোমায় কনস্ট্রাকশন করতে হবে, কি কি পরপর স্টেপগুলো একটু বলো, কি কি করতে হবে। তাহলে অ্যান্সারটা তোমরা একটু ভাবার চেষ্টা করো। আমি এবার বলি। প্রথমে রিভার রইল। রিভার থেকে, রিভারের পরে তোমার যদি ওখানে একটা ব্যারেজ বা ওয়্যার কিছু একটা রইলো, সেখান থেকে আমি আমার জলটাকে প্রপারলি কতটা জল লাগবে আমি সেটা পাঠাতে পারলাম রিভার থেকে। এর এর পরে হচ্ছে আমার ক্যানেলে ঢোকার মুখে আমার একটা সিল্ট এক্সক্লুডার রইলো, মানে আমার যেখানে আমার সিলটাকে ভেতর করতে দেবে না, জমা হচ্ছে সাইডে। এবার একটা ক্যানেল লেভেল রেগুলেটর আমি সামনে রাখতে পারি, আমার কতটা জল যাবে কতটা জল যাবে না সেটার জন্য। এরপরে আসছে আমার মেন ক্যানাল। মেন ক্যানালের পরে হচ্ছে ব্রাঞ্চ ক্যানাল। ব্রাঞ্চ ক্যানালের পরে আমার যেটা ঢুকবে সেটাকে বলবো ডিস্ট্রিবিউটারি। ডিস্ট্রিবিউটারির পরে যেটা ঢুকবে সেটাকে বলবো মাইনর ক্যানাল। মাইনর ক্যানালের পরে যেটা থাকছে সেটা হচ্ছে আউটলেট। এই আউটলেট থেকে ফিল্ড চ্যানেল দিয়ে আমি ফিল্ডে জল পাঠাই। আউটলেট মানে আমার এখান থেকে জলটা যাচ্ছে বা যাবে, সেখান থেকে ফিল্ড চ্যানেলের মাধ্যমে আমি জল পাঠাই। এটা খুব কমন। আর একটা প্রশ্ন হচ্ছে চ্যানেল আর ক্যানেলের মধ্যে, চ্যানেল আর ক্যানেলের মধ্যে ফারাক কি, এগুলো সে আমরা বহু আগে থেকেই এগুলো করে এসেছি, কিন্তু এটা একটু দেখে রাখা ভালো। এবার একটা প্রশ্ন করে যে কোন ক্যানেলে কতটা জল আসে। সাধারণত আমরা ব্রাঞ্চ ক্যানাল তাকেই বলি যদি আমার 30 কিউমেক জল আসে, গ্রেটার দ্যান 30 কিউমেক জল আসে সেটাকে আমরা বলবো ব্রাঞ্চ ক্যানাল। ডিস্ট্রিবিউটারি বলবো যদি লেস দ্যান 30 কিউমেক জল আসে সেটাকে বলবো ডিস্ট্রিবিউটারি। আর মাইনর ক্যানাল তাকে বলবো যদি লেস দ্যান 2.5 কিউমেক জল আসে, সেটা হচ্ছে মাইনর ক্যানাল। ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন। এই করতে করতে কি হয় বলো তো, তোমাকে সিচুয়েশনটা এমন একটা ক্রিয়েট করে না, তুমি অর্ধেক বলতে পারছো, অর্ধেক বলতে পারছো না, তোমার মন মেজাজ বা তাক তোমাকে ধরিয়ে দিচ্ছে এটা এটা বলো, এটা বলো, এটা বলো। তো যখন তুমি বললে জিনিসগুলো ভেবে ভেবে, এর পরে প্রশ্ন হচ্ছে, আচ্ছা রিভার থেকে তো ভাই একই জল আসছে, মেন ক্যানাল থেকে যে জল আসছে সেটাই তো আমার ব্রাঞ্চ ক্যানালে ঢুকছে, সেটাই তো আমার ডিস্ট্রিবিউটরে ঢুকছে, সেটাই তো আমার মাইনর ক্যানালে ঢুকছে। তাহলে এই বিভিন্ন রকম জলের কোয়ান্টিটি বা পরিমাণ কেন? এটা কিন্তু লোক ঠকানোর প্রশ্ন। উত্তরটা তোমরা জানো, তবু বলে দিচ্ছি যে কারণ হচ্ছে স্যার আমার মেন ক্যানাল একটা হতে পারে কিন্তু আবার ডিস্ট্রিবিউটারি অনেক হতে পারে, আমার মাইনর ক্যানাল তার থেকেও অনেক বেশি হতে পারে। ফলে সেগুলো দিয়ে বিভিন্ন ফিল্ডে আমি তো ইরিগেশন করি, একটা ফিল্ড থেকে তো আমি করি না। সো আমি এইটার ওয়াটার কন্টেন্ট বা এটার জলে যাবার পরিমাণ আমার এর জন্য কমতে থাকে। এই একটা ধরনের প্রশ্ন, মানে লোক ঠকানো প্রশ্ন করে আর কি। এবার প্রশ্ন করতে পারে, যে প্রশ্নটা প্রায় করে, যে ওভারল্যাপ অ্যালাউন্সেস কি। ওভারল্যাপ অ্যালাউন্সেস কি মানে এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে একটা শস্যের যখন ক্রপ সিজন শেষ হয় আর একটা শস্যের যখন ক্রপ সিজন শুরু হয়, তখন এই দুটোর মাঝেও জল লাগে শস্যটার। তাহলে এই যে এইটুকুর জন্য একটা অ্যালাউন্সেস দেওয়া হয়, এটাকে বলা হয় ওভারল্যাপ অ্যালাউন্সেস। এই একটা ওভারল্যাপ অ্যালাউন্সেসের একটা যে কোনো তোমাকে ক্রপের নাম বলতে পারে, আখ, সুগার ক্যান, ঠিক আছে। এবার ওই তোমাকে যেহেতু বললে যে একটা ক্রপ সিজনের মাঝে আর একটা ক্রপ সিজন আসে, তোমায় এবার জিজ্ঞেস করতে পারে ক্রপ সিজন কি। দেখো ভারতবর্ষে বিভিন্নভাবে ক্রপ সিজনকে কিন্তু বিভিন্নভাবে ভাগ করেছে, কোথাও মনসুন, কোথাও হট ওয়েদার, কোথাও উইন্টার, এইভাবে সিজনে ভাগ করেছে। কোথাও আবার চারটে, দক্ষিণ ভারতে আবার নানা রকম আরও ভাগ করেছে। আমি বলবো একদম ভাই সেফ সাইডে খেলো। সেফ সাইড হচ্ছে একদম তুমি পরিষ্কার বলো যে রবি আর খারিফ, এর বাইরে আর হেঁটো না। যে আমার দুটো স্যার ক্রপ সিজন আমি জানি, একটা হচ্ছে রবি সিজন, সেটা হচ্ছে আমার 1 অক্টোবর থেকে 31 মার্চ, আর একটা হচ্ছে খারিফ সিজন, আর 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর। একদম এই এটার বাইরে হাঁটবেই না। তুমি যে মুহূর্তে বলবে স্যার এটা তিনটে আছে ওটা চারটে আছে একটু বেশি দেখাতে গিয়ে, ওটা দিয়ে কিন্তু খুব গুলিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। সো এইটার বাইরে হেঁটো না আমার মনে হয়। এছাড়া তোমাকে কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে প্রশ্ন ধরতে পারে, আলোচনা করতে পারে, এর সংজ্ঞা এবং এর ডিটেলিংগুলো কিন্তু একটু দেখে নাও। আমি খাতা পেন খুলেছো নিশ্চয়ই তোমরা, সুতরাং একটু খাতা পেনে এটা কিন্তু নোট করো কি কি জিনিস নিয়ে ওরা জিজ্ঞেস করে। 1 নম্বর ওরা জিজ্ঞেস করতে পারে অ্যাফ্লাক্স নিয়ে, স্পেসিফিক ক্যাপাসিটি অফ ওয়েল নিয়ে, টাইম ফ্যাক্টর নিয়ে, ক্যাপাসিটি ফ্যাক্টর নিয়ে,
নমিনাল ডিউটি নিয়ে, আবার বলছি নমিনাল ডিউটি, ঠিক আছে, কোর পিরিয়ড নিয়ে, কোর ডেপথ নিয়ে, ফ্লো টাইম নিয়ে, ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও সিভিআর, এটা নিয়ে কিন্তু আলোচনা করতে পারে, সঙ্গে ফর্মুলাটাও রেখো, মনে রেখো। ট্যুরিজম নিয়ে, ফ্রেঞ্চ ড্রেন নিয়ে, ম্যান্ডারিং অফ রিভার নিয়ে, গ্রেয়ন নিয়ে, অ্যাকিউড্যাক নিয়ে, সাইফন অ্যাকিউড্যাক নিয়ে, বা ওই অ্যাকিউড্যাক সাইফন অ্যাকিউড্যাক ওই ক্রস ডেঞ্জ ওই পোর্শনটাকে একটুখানি তুমি মনে রাখবে। এইগুলো কিন্তু ওরা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু টুকটাক টুকটাক জিজ্ঞেস করে, এগুলো একটু মনে রাখতে হবে যারা ভাই ইরিগেশনের তোমরা জন্য ইরিগেশনটাকে মাথায় রেখে এগোচ্ছ, বা প্রশ্নগুলো হতে পারে সেইটা। হুম এর পরের একটা প্রশ্ন হচ্ছে, তোমাকে যখন নানাভাবে এইভাবে ঘেঁটে দেবে, তারপরে কিন্তু প্রশ্নটা করে যে ম্যানিংসের ফর্মুলা আর চেজিস ফর্মুলা কি ধরনের চ্যানেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা কি সব ধরনের চ্যানেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? তো তুমি একটু কনফিউশনে পড়ে গেল। তাহলে হলো আচ্ছা, ছাড়ো ছাড়ো, এটা কি ধরনের চ্যানেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ম্যানিংস ফর্মুলা, চেজিস ফর্মুলা কি ধরনের ফলো এতে পারে? এবার তুমি শেপ সাইজ এসব নানা কথা বলছো। অ্যান্সারটা হচ্ছে যে আমার স্টেবল চ্যানেলের ক্ষেত্রে বা রিজিড বাউন্ডারি চ্যানেলের ক্ষেত্রে চেজিস ফর্মুলা আর ম্যানিংসের ফর্মুলা অ্যাপ্লিকেবল। এর পরের প্রশ্নই হচ্ছে, আচ্ছা কি কন্ডিশনে বলো তো একটা চ্যানেল স্টেবল বা রিজিড বাউন্ডারি হবে? কি কন্ডিশনে? ভেবেছো উত্তরটা? বলে দিচ্ছি। যদি অ্যাভারেজ শিয়ার স্ট্রেস মানে টাউ জিরো আমার বাউন্ডারি লাইনের, মানে অ্যাভারেজ শিয়ার স্ট্রেস অফ বাউন্ডারি অফ চ্যানেল যদি লেস দ্যান ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস বা টাউসির থেকে লেস হয় বা ছোট হয়, তাহলে শেপ অফ দ্য চ্যানেল রিমেন আনচেঞ্জ। ঠিক আছে, তাহলে কি বললাম? টাউ জিরো অ্যাভারেজ শিয়ার স্ট্রেস টাউ জিরো অফ দ্য বাউন্ডারি অফ দ্য চ্যানেল লেস দ্যান দ্য ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস টাউসি হতে হবে। ঠিক আছে, যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে আমার চ্যানেল, আমার এখানে শেপটা আনচেঞ্জ হবে। ঠিক আছে, আমার অ্যাভারেজ শিয়ার স্ট্রেস অবশ্যই কিন্তু ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেসের থেকে এক্ষেত্রে ছোট হতে হবে। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমাকে একটা টাইল ড্রেনের লেআউট দিতে বলা হলো। ঠিক আছে, তুমি কি কি দেখবে? তুমি এই ড্রেনের লেআউটটা দিতে গিয়ে তুমি কি কি দেখবে, কি জিনিসপত্র তুমি কনসিডারেশনে রাখবে? ভেবে নিয়েছো? আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে টপোগ্রাফি অফ ল্যান্ড দেখবে, নেসেসিটি, প্রয়োজন আছে নাকি ড্রেনটার, সেটা দেখবে। কস্টিং ইনভলভ, কস্ট ইনভলভ কিরম হচ্ছে তা সেই অনুসারে তুমি লেআউট ফিক্সড আপ করবে। কি ধর মানে তোমার প্রয়োজনীয়তাটা কি আছে, ড্রেনটা আবার কি কাজে ব্যবহার হবে, ফাংশনটা কি, সেটা দেখবে। এফেক্টিভনেস আমার কি আছে, সেই জায়গাটার জন্য আমি কি ধরনের লেআউট বাছবো, সেইভাবে কিন্তু লেআউট হতে হবে। এর পরের প্রশ্ন, ড্রেনের লেআউটের ব্যাপারে তোমায় একটু জিজ্ঞেস করতে পারে। দেখো, ড্রেনের লেআউটের ব্যাপারে সিস্টেমগুলো একটু পড়ে নেবে। আমাদের নর্মালি যেটা হয়, ন্যাচারাল লেআউট সিস্টেম একটা থাকছে, গ্রিড আয়রন সিস্টেম, জানোই আমাদের পাইপলাইনের মতোই গ্রিড আয়রন সিস্টেম থাকছে, হেরিং বন্ড সিস্টেম থাকে, ওই হেরিং মাছের মতো, মানে মাছের যেরকম কাটা হচ্ছে ওই রকমভাবে দুটো দিকে, মানে এখানে একসঙ্গে একটা এটার থেকে দুদিকে আমার ড্রেনেজ সিস্টেম, একটা মেন লাইন থেকে দুদিকে আমার ড্রেনেজ সিস্টেম একটা হোমোজিনিয়াসলি থাকে, হেরিং বন্ড সিস্টেম। ডবল মেন সিস্টেম, এটাও সেই একই টাইপেরই, তবে ওই একদম হোমোজিনিয়াস থাকে না, একটু আলাদা থাকে, একটু দেখে নেবে বইগুলো। আর একটা সিস্টেম থাকে, সেটা হচ্ছে ইন্টারসেপ্টিং টাইল ড্রেন সিস্টেম। এই ইন্টারসেপ্টিং টাইল ড্রেন সিস্টেম তোমায় যদি বলে হিলি এরিয়াতে কোন ধরনের ড্রেনেজ সিস্টেম প্রোভাইড করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে যে আমার হিলি এরিয়াতে ইন্টারসেপ্টিং টাইল ড্রেন সিস্টেম আমার ইউজ হয়। ঠিক আছে, আমি মোটামুটি তোমাদের ইরিগেশনে যেগুলো পেলাম সেগুলো ইরিগেশনের ব্যাপারে আমি তোমাদের বললাম। একটা জিনিস আমি আরও সঙ্গে বলে দিই যে কি হচ্ছে জানো তো, আমি প্র্যাকটিক্যালি তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা। সেটা হচ্ছে যে একটা ছেলে বা মেয়ে, মানে তাদের তো প্রত্যেকের তো যারা যারা ইন্টারভিউ দিয়েছে সে কী কী কোশ্চেনারিজ দিয়েছে সেগুলো পর 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 আমার কাছে আছে, সেগুলো আমার কাছে নোট ডাউন করা আছে। এইবার যখন আমি ইরিগেশন নিয়ে বলতে হচ্ছে আমাকে কিন্তু এই অতগুলো এ মানে আমার তো আর কম্পিউটারাইজ করা নেই, আমাকে কিন্তু ওই ডায়েরি উল্টাতে হচ্ছে প্রত্যেকটা ছেলে,
যে কোন আমাদের কল্যাণ কোন বারে হলো, ও কোন বারে হলো, এই ব্যাপারে এইগুলো কিন্তু আমাকে কিন্তু ডায়েরিগুলো উল্টে দেখে নিতে হচ্ছে যে অমুক ইয়ারে করেছে, কোথায় ইরিগেশন করেছে, সেইগুলোকে করে নিয়ে আমাকে আলাদা করে তোমাদের বলতে হচ্ছে। ঠিক আছে, তবে চেষ্টা করবো এটাকে যদি আমি কম্পিউটারাইজড করে ফেলতে পারি, তাহলে একটা সুবিধা হচ্ছে যে এই সার্চিংয়ে সুবিধা হবে। ফলে এইটাতে একটু সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখছি আরও যদি কোনো ইরিগেশন বা হাইড্রোলিক্সের রিলেটেড প্রশ্ন থাকে আমি তোমাদের বলবো। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এসেছে, এই প্রশ্নগুলো কিন্তু হয়েছে, এবং এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমরা যদি প্রাইমারিলি পেরে যাও তাহলে ধরে রাখবে যে তোমরা একটু ভালো জায়গায় আছো। যদি না প্রাইমারিলি পারো তাহলে আর একটু পড়তে হবে। হ্যাঁ, অ্যান্সারগুলো আমি বলে দিলাম মোটামুটি। হ্যাঁ, এই রিলেটেড পড়াশোনাগুলো আর একটু করো। হ্যাঁ, আর তোমাদের কি রিলেটেড ক্লাসেস হলে বা কি রিলেটেড প্রশ্ন হলে ভালো লাগবে বা সুবিধা হবে সেটা আমাকে একটু জানিও। আমি নিশ্চয়ই সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই আমাকে মক ইন্টারভিউয়ের জন্য বলছো। আমি মক ইন্টারভিউয়ের জন্য দেখো, একটা সমস্যা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মক ইন্টারভিউতে, সেটা অফলাইন বা অনলাইন যাই বলো, সেখানে আমি তাদের দিয়েই করাতে চাইছি। এটা আমি এর আগেও বলেছিলাম, যারা কিন্তু ইন্টারভিউয়ার, মানে আমি বলছি না তারা পিএসসির ইন্টারভিউয়ার, তারা কিন্তু ইন্টারভিউয়ার কোনো না কোনো সরকারি পরীক্ষায় বা কোনো না কোনো জায়গায় তারা কিন্তু ইন্টারভিউ নেন। এই এই আমার একদম তো সেইখানে এবার কি হয়, সব সময় তারা কিন্তু নিজেদের এটা ডিসক্লোজ করতে চান না, এটা একটা সমস্যা। আমি তাদের সঙ্গে কথা বলছি, দেখা যাক কী ফরম্যাটে করা যায়। হ্যাঁ, তবু তোমাদের একটা বলবো যে তোমরা তোমাদের নাম্বারটা আমার কমেন্ট বক্সে ছেড়ে যেও। আমি র্যান্ডামলি সিলেক্ট করব, যে তাদের যদি ইন্টারভিউ নেওয়ার ব্যবহার করা যায়, যে আমি তাহলে র্যান্ডামলি সিলেক্ট করব যে কয়েকজনকে যাদের আমি ইন্টারভিউটা করাবো। এবার আমি স্যারেদের বলবো, তাদের সঙ্গে কথা বলবো যে দেখো, যেটা করবে একদম তুমি একদম একদম 100% কোয়ালিটির জিনিস করবে। আমি একজনকে চিনলাম না, কেউ হয়তো ইন্টারভিউ করছে তোমার, তিনি হয়তো জীবনে কোনোদিন ইন্টারভিউ বোর্ডই দেখেননি, ইন্টারভিউ বোর্ডেই বসেননি, ইন্টারভিউতে মানে পিএসসিটাকেই দেখেননি, পিএসসির ইন্টারভিউটাই জানেন না, একটা কিছু বললাম, এইভাবে কিন্তু নয় ভাই আমাদের। আবার বলছি, এটা কিন্তু ইন্টারভিউ না, এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তোমাকে কিন্তু ওই জায়গা থেকে তারা দেখে নেবেন, বেছে নেবেন। ঠিক আছে, সো আমি চেষ্টা করছি, তোমরা নাম্বারগুলো ছেড়ে যাও। আমি কথা এখনো বলছি, আমি কথা দিতে পারছি না। যদি জিনিসটা ফ্রুটফুল হয়, আমি চেষ্টা করছি, ওনারা যদি রাজি থাকেন তাহলেই আমি এবং ওনারা একই সঙ্গে তোমাদের ইন্টারভিউটা করার চেষ্টা করব। তোমাদের যদি এটাতে ভালো হয়, তোমাদের যদি ভয়টা কাটিয়ে উঠতে পারো, সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে। এবং অনেকেই কিন্তু বলছো কাট অফ মার্কসের জন্য। জানি না এইটা আমি এই ভিডিওটা যখন পাবলিশ করব বা এই ক্লাসটা যখন পাবলিশড হবে তখন তোমাদের রেজাল্টটা বেরিয়ে গেছে কিনা আমি জানি না। কিন্তু আবার বলছি, তো ওয়েট করো রেজাল্টের জন্য, কিন্তু কাট অফ মার্কস জানতে পারবে। কেউ কিন্তু গণৎকার নয়, অনেকেই অনেক রকম বলবে, এগুলো নিয়ে মন খারাপ করবে না বা কিছু করবে না। যেটা হবার আর কদিনের মধ্যেই তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।